পড়ে শোনাচ্ছি ভার্জিনিয়া উলফের বিখ্যাত উপন্যাস টু দ্য লাইট হাউস। উপন্যাসটির আজ 10ম পর্ব। ঢেউ জেগে আবার আছড়ে পড়া উপকূলটা আরও দূরবর্তী, আরও শান্ত দেখাচ্ছে। সেদিকে তাকিয়ে ক্যাম ভাবল, ওই পাড়ের কোনো কিছুই তারা অনুভব করতে পারছে না। ক্যামের মনে সবুজ ঘূর্ণি আর রেখাগুলো আকৃতি নিতে নিতে অবশ আর আবৃত হলো। পানির নিচে জগতে গুচ্ছ গুচ্ছ মুক্তোর ছড়া, সেখানকার সবুজ আলোতে একজন মানুষের মন কিভাবে বদলে যায়, আর একটা সবুজ চাদর মুড়িয়ে অর্ধস্বচ্ছ শরীরে কেমন ঝিলিক খেলে যায়, তা কল্পনা করতে করতে ক্যাম তার আঙুল দিয়ে সমুদ্রের পানিতে একটা আঁচড় কাটল। তারপর তার হাতের চারপাশের ঘূর্ণিজল শিথিল হলো। পানির গতি থেমে গেল। পৃথিবীর ক্যাচ ক্যাচ শব্দ জোরালো হলো। পোতাশ্রয়ে নোঙর ফেলা নৌকার গায়ে ঢেউ যেভাবে ভেঙে পড়ে আর পথ পথ শব্দ করে আঘাত করে, তেমন শব্দ শোনা যেতে লাগলো। সব কিছু খুব কাছাকাছি মনে হলো। তাই যে জেমস পালের দিকে এতক্ষণ এভাবে দৃষ্টি নিবদ্ধ করে রেখেছিল, যতক্ষণ না পাল্টা তাকে চেনে এমন একজন মানুষ হয়ে ওঠে, এখন পুরোপুরি দুর্বল হয়ে গেছে। এখন তারা কিছুটা থেমে আছে কড়া রোদে, উপকূল থেকে মাইল মাইল দূরে, বাতিঘর থেকে কয়েক মাইল দূরে বাতাসের জন্য অপেক্ষা করছে। পুরো পৃথিবীর সব কিছু থেমে আছে। বাতিঘরটা অনড় দাঁড়িয়ে আছে, আর দূরবর্তী উপকূলের সীমাটা একেবারে স্থায়ী দাগে পরিণত হয়েছে। সূর্য আরও উত্তপ্ত হয়ে গেছে। সবাই সবার খুব কাছাকাছি চলে এসেছে এবং একে অপরের উপস্থিতি অনুভব করতে পারছে, যা এতক্ষণ সবাই প্রায় ভুলেই গিয়েছিল। ম্যাকালিস্টারের বড়শিটা উলম্বভাবে সমুদ্রে ডুবে আছে, কিন্তু এর মধ্যে মিস্টার রামসে পা ভাঁজ করে বই পড়েই চলেছেন। মিস্টার রামসে পাখির ডিমের মতো ছিটওয়ালা চকচকে বই পড়ছেন। এই থেমে থাকা ভয়াবহ শান্ত পরিবেশে একটু পরপর বইয়ের পাতা উল্টাচ্ছেন। জেমসের মনে হচ্ছে তার বাবার এই বইয়ের প্রতিটা পাতা উল্টানোর মধ্যে একটা প্রচ্ছন্ন ইঙ্গিত প্রকাশ পাচ্ছে। কখনো জেদিভাবে, কখনো আদেশ দিয়ে মানুষের মায়া কামনা করছে। তার বাবার এই বই পড়া আর ছোট ছোট প্রতিটা পাতা উল্টানোর সময় জেমস আতঙ্কিত বোধ করছে। এই বুঝি তার বাবা বই থেকে মুখ তুলে তাকাবেন আর তাকে বা অন্য কাউকে তীক্ষ্ণভাবে কিছু বলে উঠবেন। কেন এত দেরি হচ্ছে এখানে, এমন কোনো উদ্ভট দাবি করে বসবেন হয়তো তিনি। জেমস ভাবল, যদি তার বাবা এমন কিছু করে তবে সে তার ছুরিটা বের করে বাবার বুকে বসিয়ে দেবে। জেমস বরাবর একটা ছুরি নিয়ে তার বাবার বুকে বসিয়ে দেওয়ার এই পুরনো ইচ্ছা লালন করে এসেছে। কেবল আজ তার বাবার দিকে তাকিয়ে তার মনে হচ্ছে সে যেন বড় হয়ে গেছে আর সেই হিংস্র ইচ্ছাটা নির্জীব হয়ে গেছে। এই বই পড়তে থাকা লোকটা সেই লোক না যাকে সে মারতে চায়, বরং তার বাবার উপর ভর করা সেই কালো ডানার হিংস্র ডাইনিকেই সে মারতে চায়। এই প্রাণীটার অস্তিত্ব তার বাবা হয়তো বুঝতে পারে না, যা এই শীতল আর শক্ত নখর আর ঠোঁট দিয়ে মানুষকে আঘাতের পর আঘাত করে। জেমস তার পায়ের তলায় এমন একটা আঘাত এখনও অনুভব করতে পারে, যা ছোটবেলায় এই প্রাণীটার ঠোঁট দ্বারা করা হয়েছিল। তারপর দ্রুত চলে যায়। এই প্রাণীটি এখন তার বাবার মধ্যে নেই বলে কেমন বৃদ্ধ দুঃখী একটা মানুষে পরিণত হয়েছে। সেই প্রাণীটাকেই কেবল সে হত্যা করতে চায়, বুকের মধ্যে আঘাত করতে চায়। যে কোনো মানুষের মধ্যে সেই প্রাণীটা দেখলেই সে চড়াও হয়ে উঠবে, তা সে যে কাজই করুক না কেন। সে যদি ব্যবসায়ী, ব্যাংক কর্মকর্তা, ব্যারিস্টার, কোনো প্রতিষ্ঠানের মালিক, যাই হোক, সে তাকে ধাওয়া করবে, তাকে দমন করবে। একে জেমস স্বৈরাচার বলে। অন্যকে ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে বাধ্য করা, তাদের কথা বলার অধিকার কেড়ে নেওয়া, একে জেমস স্বৈরাচার বলে। তার বাবা যখন বলছেন বাতিঘরে চলো, তখন তাদের মধ্যে কেউ না যাব না বলতে পারেনি। যখন তিনি বলেছেন এটা করো, এটা নিয়ে আসো, সেই কালো পাখা ছড়িয়ে ঠোঁট খুলে প্রাণীটা ছিলে এখানে, আর কিছুক্ষণের মধ্যেই কিনা তার বাবা বই পড়ছেন আর এদিক ওদিক তাকাচ্ছেন। স্বাভাবিকভাবেই কেউ সেই প্রাণীটার অস্তিত্ব বুঝতে পারবে না। তার বাবা এখন হয়তো ম্যাকালিস্টারের সাথে কথা বলবেন, হয়তো রাস্তার ধারের কোনো শীতার্ত বুড়ির হাতে উপহার তুলে দেবেন, মৎস্যজীবীদের খেলা দেখে চেঁচিয়ে উঠবেন হয়তো।
তার হাত দুটো নাড়িয়ে উল্লাস জানাবেন, কিংবা তিনি হয়তো এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত টেবিলের মাথায় যেভাবে বসে থাকেন সেভাবে নীরব হয়ে থাকবেন। জেমস সমুদ্রের পানির চট চারটি খেতে থাকা স্থির নৌকাটায় বসে ভাবল, হ্যাঁ, একটা খুব নিরিবিলি অনাড়ম্বর বরফে ঢাকা পাহাড় আছে। যখন তার বাবা এমন কিছু বলে বা করে, যখন সবাই অন্যরা বিস্মিত হয়, তখন জেমস প্রায়ই সেই জায়গাটায় যায়। সেখানে সে কেবল দুই জোড়া পায়ের ছাপই দেখতে পায়, একটা তার, একটা তার বাবার। সেখানে কেবল তারা দুজন দুজনাকে চেনে। তাহলে কেন এই অত্যাচার, কেন এই ঘৃণা? অতীত তার ভেতরে যত পাতা ভাঁজ করে মুড়িয়ে রেখেছে সেদিকে ফিরে। আলো আর ছায়া একসাথে মিলেমিশে যেখানে সকল আকৃতি বিকৃত হয়ে যায়, তাই মানুষ ভুল করে। কখনো চোখে আলো, কখনো অন্ধকারের ধাঁধা দিয়ে বিভ্রান্ত করে। সেই জঙ্গলের মধ্যখানে উঁকি দিয়ে সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে জেমস তার অনুভূতিকে একটা পাথরে আকৃতি দিতে চাইল। ধরা যাক, একটা শিশু একটা ঠেলাগাড়িতে কিংবা কারো হাঁটুতে অসহায়ভাবে বসে আছে। শিশুটা দেখছে কোনো একটা গাড়ি ভুলভাবে কারো পায়ের ওপর আঘাত করে থেমে গেছে। ধরা যাক, শিশুটা প্রথমে ঘাসের ওপর সেই মসৃণ অনাহত পাটা দেখেছিল, তারপর দেখেছিল গাড়ির চাকাকে, এরপর সেই বেগুনি আর আহত পাটাকে। কিন্তু চাকার তো কোনো দোষ ছিল না। ঠিক সেভাবেই যখন তার বাবা অন্দরমহলের বারান্দা দিয়ে হেঁটে আসেন, তাদের ঘুম থেকে খুব ভোরে উঠিয়ে বলেছিলেন বাতিঘরে যেতে হবে, তখন সেই চাকাটা তার পায়ে, ক্যামের পায়ে, সবার পায়ের ওপর এসে পড়েছিল, আর বাকিরা সবাই শিশুর মতো বসে বসে এটা শুধু দেখছিল। কিন্তু কার পায়ের কথা জেমসের মনে পড়েছে? কোন বাগানে ঘটনাটা ঘটেছিল? এমন একটা দৃশ্যের আলাদা সাজসজ্জা ছিল। সেখানকার গজিয়ে ওঠা গাছ, ফুল, বিশেষ রকম আলো, কিছু মানুষের অবয়ব ছিল। একটা বাগানে এমন সব কিছু দিয়ে সাজানো ছিল যেখানে কোনো দুঃখ কষ্ট নেই। মানুষজন স্বাভাবিক কণ্ঠে কথা বলছিল, সারা দিন তারা ঘর বাহির করছিল। একজন বৃদ্ধা রান্নাঘরে কথা বলছিল। বাতাস জানালাগুলো খুলছিল আর বন্ধ হচ্ছিল। সব কিছু বাতাসে দুলছিল, সব কিছু গজিয়ে উঠছিল। প্লেট আর গামলা, লম্বা ডাঁটার দুলতে থাকা লাল হলুদ ফুলের মাঝে ঠিক রাতের আঙ্গুর গাছের পাতার মতো একটা খুব স্বচ্ছ পর্দা টানানো ছিল। রাতে সব কিছু স্থির আর অন্ধকারাচ্ছন্ন হয়ে যেত, কিন্তু পাতার মতো সেই পর্দাগুলো বেশ চমৎকার ছিল। এর ভেতর দিয়ে আলো আসত, শব্দ দুলিয়ে দিত। জেমস সেই পর্দার ভেতর দিয়ে একটা মূর্তির দাঁড়িয়ে থাকা, কাছে আসা, চলে যাওয়া, কিছু পোশাকের খসখসানি, কিছু অলংকারের ঝনঝনানি শুনতে পেত। সেই পৃথিবীতে একটা চাকা একজন মানুষের পায়ে এসে পড়েছিল। এমন একটা স্মৃতি বাতাসে আরও প্রখর হয়ে ওঠে। আর অমন প্রাণবন্ত একটা পৃথিবীতে ঊষর আর তীক্ষ্ণতায় নিচে নেমে আসে একটা ছুরির মতো, একটা তরবারির মতো, পাতা আর ফুলের মধ্যে আঘাত করে, সেই পৃথিবীটা দুমড়ে মুচড়ে দেয়। জেমসের মনে আছে তার বাবা বলেছিল, বৃষ্টি হবে, তুমি বাতিঘরে যেতে পারবে না। তখন বাতিঘরটাকে মনে হতো রূপালী রহস্য ঘেরা একটা দুর্গ, যার হলুদ চোখ জোড়া সন্ধ্যায় মৃদুভাবে জ্বলে ওঠে। আর এখন জেমস বাতিঘরটার দিকে তাকালো। সে কঠিন, সোজা, সাদা শিল পাথরগুলো দেখতে পাচ্ছে। সে দেখতে পাচ্ছে বাতিঘরটা সাদা কালো পাথরের সমন্বয়ে সজ্জিত। সে বাতিঘরের জানালা দেখতে পাচ্ছে, এমনকি কিছু শিলা পাথর শুকাতে দেওয়া হয়েছে, তাও সে দেখতে পাচ্ছে। তাহলে এটাই বাতিঘর, তাই না? না, অন্য বাতিঘরগুলোও আসলে বাতিঘর। কোনো একটা বিশেষ কিছুই একমাত্র সেই বস্তু হতে পারে না। অন্য বাতিঘরগুলোও সমান সত্য। সমুদ্রের ওই পার থেকে এটা প্রায় দেখাই যায় না। সন্ধ্যায় কেউ তাকালে দেখতে পায় বাতিঘরটা তার হলুদ চোখ মেলে আর বুঝে সেই বাতাস ধোয়া সূর্যলোকিত বাগানেও তার আলো পৌঁছে দিচ্ছে। জেমস এখন নিজেকে সামলে নিল। যখনই জেমস কারো আসার খসখস শব্দ পায় বা কারো যাওয়ার শব্দ পায়, তখন সে বেশ সচেতন হয়ে যায় তার ঘরে এখন কে আসবে। যেহেতু এখন সামনে তার বাবা, এই ধকলটা বেশ সূক্ষ্ম। যেন কয়েক মুহূর্তের জন্য সমস্ত বাতাস সরে গেছে, যেন যে কোনো মুহূর্তে তার বাবা বইয়ের মলাট বন্ধ করে বলে উঠবেন, কি হচ্ছেটা কি, এত দেরি হচ্ছে কেন? হ্যাঁ, ঠিক যেভাবে অনেক বছর আগে ছাদের উপর তার বাবা তার আর তার মায়ের ওপর
এমন একটা ব্লেড নামিয়ে এনেছিল। তার মা পুরোপুরি অসাড় হয়ে গিয়েছিল, আর যদি সেখানে কোনো কুড়াল, ছুরি কিংবা ধারালো কোনো কিছু থাকতো তবে জেমস তা লুফে নিত আর সেটা দিয়ে তার বাবার বুকে বসিয়ে দিত। তার মা একেবারে শক্ত হয়ে গিয়েছিল আর তার বাহু শিথিল হয়ে গিয়েছিল, আর এজন্য তার মা জেমসের কথা আর শুনতে পাচ্ছিল না। কেন জানি তার মা উঠে পড়ছিল আর তাকে সেখানে হাস্যকরভাবে বোকার মতো হাতে একটা কাঁচি ধরিয়ে বসিয়ে রেখে চলে গিয়েছিল। এক মুঠো বাতাসও বইছে না। নৌকার মাঝে জমিয়ে রাখা অল্প কিছু পানি খিলখিল করে হাসছে, কুলকুচি করছে, আর সেখানে 3-4টা ম্যাকারেল মাছ পর্যাপ্ত পানির অভাবে লেজ উঁচিয়ে লাফালাফি করছে। যে কোনো মুহূর্তে মিস্টার রামসে হয়তো মাথা ঝাড়া দিয়ে উঠে দাঁড়াবেন, বই বন্ধ করবেন আর তীক্ষ্ণ কিছু বলবেন। বাবার দিকে তাকানোর সাহসও পাচ্ছে না জেমস। আর যেহেতু এখনও তার বাবা বই পড়ছে, তাই জেমস চোরের মতো তার স্মৃতির ঘরে উঁকি ঝুঁকি দিচ্ছে। যেভাবে পা টিপে টিপে একবার জেমস ভাড়ার ঘরে গিয়েছিল, গোয়েন্দার মতো এভাবে হাঁটছিল যেন কাঠের পাটাতনে কোনো শব্দ না হয়, আর ভাবছিল তার মা কী ভাবছে, কোথায় যাচ্ছে। জেমস তার মাকে অনুসরণ করতে করতে এই ঘর ওই ঘরে যাচ্ছিল। শেষ পর্যন্ত এমন একটা ঘরে গিয়েছিল যেখানে চিনেমাটের তৈজসের প্রতিফলনের কারণে নীলচে আলো খেলা করছিল। তার মা কারোর সাথে কথা বলছিল। জেমস তার মায়ের কথা শুনছিল। একজন পরিচারিকার সাথে তার মা কথা বলছিল, যা তার মনে আসছিল তাই যেন বলছিল। তার মা এমন সহজ সত্য কথা বলতে পারত, জেমসও তার মায়ের সাথেই এমন সত্য কথা বলতে পারত। এজন্য মায়ের প্রতি তার আকর্ষণ চিরন্তন। হয়তো তার মা এমন একজন মানুষ ছিল যার সামনে মনে যা আসে তাই বলা যায়। সারাক্ষণ জেমস তার মায়ের কথাই ভাবছে, আর তার বাবা যেন তাকে চিন্তার ধাওয়া করছে, বিচার করছে, আর তার স্মৃতিচারণকে কাঁপিয়ে দিচ্ছে, হোঁচট খাওয়াচ্ছে। জেমসের তার সকল চিন্তা, স্মৃতিচারণ শেষমেশ সমাপ্ত করল। জেমস রোদের মধ্যে নৌকার দাঁড়ের হাতল ধরে এখন বাতিঘরে তাকিয়ে আছে। নড়ার ক্ষমতা নেই, নেই তার মনে একটার পর একটা দুঃখের শস্যকণা ঝেড়ে ফেলার ক্ষমতা। একটা দড়ি দিয়ে তার বাবা যেন তাকে সেখানে বেঁধে রেখেছেন, আর একটা ছুরি দিয়ে সেই রশি খুলে নৌকাটা ডুবিয়ে দিলেই যেন জেমস একমাত্র মুক্তির পথ খুঁজে পাবে। কিন্তু হঠাৎ পাল্টা গোল হয়ে ফুটে উঠল। নৌকাটা যেন নিজেকে ঝাঁকুনি দিল, আর তারপর আধো ঘুমের মধ্যে নড়াচড়া শুরু করল। আর তারপর নৌকাটা জেগে উঠে স্রোতের মাঝে ছুটে যেতে লাগলো। এই মুক্তিটা অসাধারণ। সবাই একজন আরেকজনের কাছ থেকে অবমুক্ত হয়ে স্বচ্ছন্দ বোধ করল। বড়শিটা পাটাতনে তীর্যকভাবে টান খেল, কিন্তু তাদের বাবা উঠে দাঁড়ালেন না। তিনি কেবল রহস্যজনকভাবে তার ডান হাত শূন্যে উঁচু করে আছেন, আর তা আবার এভাবে হাঁটুতে নামিয়ে রাখছেন যেন কোনো গোপন সুর পরিচালনা করছেন। স্থিরভাবে দাঁড়িয়ে উপকূলের দিকে তাকিয়ে লিলিব্রিস্কো ভাবল, সমুদ্রে কোনো দাগ নেই। সমুদ্রটা উপকূল জুড়ে রেশমি কাপড়ের মতো বিছিয়ে আছে। দূরত্বের অসাধারণ এক ক্ষমতা আছে। মিস্টার রামসেদের এই দূরত্ব গ্রাস করে নিয়েছে। লিলির মনে হলো তারা চিরকালের জন্য হারিয়ে গেছে আর প্রকৃতির অংশ হয়ে গেছে। খুব শান্ত ও নীরব চারপাশ। স্টিমারটাও অদৃশ্য হয়ে আছে, কিন্তু এখনও বাতাসে ধোঁয়ার কুণ্ডলিটা ঝুলে আছে, নত হয়ে আছে শোক দিবসের পতাকার মতো। আরও একবার স্রোতের মধ্যে আঙুল ডুবিয়ে ক্যাম ভাবল, দ্বীপ তাহলে দেখতে এমন। সমুদ্র থেকে ক্যাম কখনো এভাবে দ্বীপ দেখেনি। দ্বীপটা মাঝে একটা গর্ত, আর দুপাশে খাড়া এবড়ো থেবড়ো দুটো পাহাড় সমেত সমুদ্রের বুকে শুয়ে আছে। আর দ্বীপটার উভয় পাশে মাইলের পর মাইল ঘিরে আছে সমুদ্র। দূর থেকে দেখলে বেশ ছোট এই দ্বীপটার শেষ প্রান্ত অনেকটা পাতার মতো দেখায়। ডুবন্ত জাহাজ থেকে পালানো নিয়ে নিজের মনে বানানো একটা রোমাঞ্চকর গল্প ক্যাম নিজেকে এভাবে বলতে শুরু করলো। এরপর আমরা একটা ছোট নৌকা নিলাম, কিন্তু তার হাত থেকে পালাতে থাকা সমুদ্রের স্রোতধারা আর তার সাথে একটা সামুদ্রিক আগাছার ছড়ার দিকে তাকিয়ে ক্যামের মনে হলো, না, আসলে সে নিজেকে কোনো গল্প বলতে চায় না। যখন তার বাবার কম্পাস নিয়ে রাগ করল, আর তার সাথে সঙ্গবদ্ধ থাকার চুক্তি নিয়ে জেমসের জেদ ধরল, আর তার নিজের যন্ত্রণাও উস্কে উঠল, নৌকাটা পাল তুলে চলতে শুরু করতেই এইসবও যেন পিছনে গেল, হারিয়ে গেল, বাষ্প হয়ে উড়ে গেল। আর তাই সে চাইল একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা, আর চাইল এখান থেকে পালাতে। এরপর কি হবে
তারা এখন যাচ্ছে কোথায়? এসব রোমাঞ্চকর প্রশ্ন তার মনে জাগল। এই পরিবর্তন, এই পলায়ন আর রোমাঞ্চের দিকে সমুদ্রে ডুবিয়ে রাখা ক্যামের বরফ শীতল হাত থেকে একটা আনন্দের ফোয়ারা উৎসরিত হলো। তার মনে হলো যে তার বেঁচে থাকতে হবে, তাকে ওই পারে পৌঁছতে হবে। আর সেই হঠাৎ এবং অজান্তে জেগে ওঠা আনন্দের ধারা থেকে কয়েক বিন্দু আনন্দ এখানে ওখানে তার মনের অন্ধকারে, তার মনের ঘুমন্ত একটা বিশেষ আকৃতিতে পড়তে থাকল, অনেকটা পৃথিবীর আকৃতির মতো, যা ঠিক অনুভব করা যায় না। রোম বা কনস্টান্টিনোপল তাদের নিজস্ব অন্ধকারের দিকে ফিরে এখান ওখান থেকে একটা আলোর স্ফুলিঙ্গ লুফে নিচ্ছে। তাহলে সোনাঝুরি পানিসহ খুব ছোট পাতার মতো দেখতে প্রবাহিত জায়গাও কি মহাবিশ্বের আলাদা একটা অংশ ছিল? এমনকি এই দ্বীপটাও কি তাই? বই পড়তে থাকা ভদ্রলোকটা হয়তো তাকে বলতে পারবে। মাঝে মাঝে ক্যামে সব কথা শোনার জন্য ইচ্ছে করে বাগানে গিয়ে পথ ভুলে চলে এসেছে এমন ভান করে। তার বাবা ও বাবার বন্ধুরা তখন বাগানে নিচু আর্মচেয়ারে একে অপরের বিপরীত পাশে বসে থাকে। ক্যামের বাবার সাথে তখন হয়তো ক্যারমিকাল থাকে বা থাকে মিস্টার উইলিয়াম ব্যাংকস। তারা ক্যামের সামনে দ্য টাইমস ম্যাগাজিনের পাতা উল্টানোর ক্যাচ ক্যাচ শব্দ করে। এসব আড্ডার মধ্যে হঠাৎ ক্যাম্প সেখানে চলে গেলে হয়তো শুনতে পায় কেউ হয়তো খ্রিস্ট সম্পর্কে কথা বলছে, কিংবা লন্ডন স্ট্রিটে খোঁড়াখুড়ি করে প্রাগৈতিহাসিক ম্যামথের কঙ্কাল পাওয়া গেছে এ নিয়ে আলাপ হচ্ছে, কিংবা আলাপ হচ্ছে নেপোলিয়ন আসলে কেমন ব্যক্তি ছিলেন তা নিয়ে। তারপর তারা তাদের মাথায় পরিষ্কারভাবে সব টুকরো টাকরা খবর জড়ো করে। তারা ধূসর রঙের পোশাক পরে আর তাদের শরীরে গুল্মের গন্ধ পাওয়া যায়। কাগজটা রেখে দিয়ে পা ভাঁজ করে বসে তারা, সব কিছু সম্পর্কে বিশদ আলোচনা করতে শুরু করে। শুধুমাত্র নিজের আনন্দের জন্য ক্যাম্প তখন বুকশেলফ থেকে একটা বই নেয় আর সেখানে দাঁড়িয়ে থাকে, দেখে পরিচ্ছন্ন হাতের লেখায় কাগজের পৃষ্ঠার এক দিক থেকে অন্য দিক পর্যন্ত তার বাবা কিভাবে লিখে যাচ্ছে। মাঝে মাঝে কাশি দিচ্ছে, কিংবা তার ওপর পাশে বসে থাকা কোনো বয়োবৃদ্ধের সাথে বিশদ আলোচনা করছে। সেখানে দাঁড়িয়ে ক্যাম একটা খোলা বই হাতে নিয়ে ভাবে, একজন মানুষ এই আড্ডায় তার ভাবনা পানিতে ছুঁড়ে দেওয়া পাতার মতো ফেলে দিতে পারে। যদি তাই ধূমপান করা দ্য টাইমস কাগজের কচকচ শব্দ করতে থাকা বয়োবৃদ্ধদের সামনে টিকে যায়, তবে এই ভাবনা সঠিক। বাবাকে লিখতে দেখার সময়ও এখন যে নৌকায় বসে আছে, ক্যামের মনে হয় তার বাবার জীবন ফেলনা নয়, না তিনি অত্যাচারী। তিনি চান না কেউ তাকে করুণা দেখাক। যখন তার বাবা ক্যামকে এভাবে দাঁড়িয়ে বই পড়তে দেখে, তার বাবা বরং তাকে যতটা নরম সুরে পারে জিজ্ঞেস করে, তিনি কি কোনোভাবে ক্যামকে সাহায্য করতে পারেন? মিস্টার রামসেকে পাখির ডিমের মতো ছিটওয়ালা মলাটের ছোট বইটা পড়তে দেখে ক্যাম ভাবল, তার মনের কথাগুলো একবর্ণ মিথ্যা নয়, না, এগুলো সত্য। ক্যামের ইচ্ছা হলো জেমসকে চিৎকার করে বলে, বাবার দিকে তাকিয়ে দেখো জেমস। কিন্তু জেমস তাকিয়ে আছে পালের দিকে। জেমস হয়তো বলবে তার বাবা একটা ব্যঙ্গাত্মক নির্দয় ব্যক্তি। জেমস হয়তো বলবে বাবার সব কথা নিজের দিকে আর তার বইয়ের দিকে টেনে নেন। বাবা একজন মারাত্মক রকম অহংকারী লোক, সবচেয়ে বাজে একজন মানুষ, স্বৈরাচারী মানুষ। কিন্তু ক্যাম বলবে, তাকাও, দেখো এখন বাবাকে। ক্যাম তার বাবাকে পা ভাঁজ করে বই পড়তে দেখল। এই বইয়ে কি লেখা আছে না জানলেও তার হলুদ পাতা তার চেনা। বইটা ছোট, খুব ছোট ছোট অক্ষরে ছাপা। ক্যাম জানে বইয়ের প্রথম ও শেষের শূন্য পাতায় তার বাবা লিখে রেখেছেন যে তিনি কোনো এক রাতের খাবারে 15 ফ্রান্স খরচ করেছে। মদের দাম বেশ চড়া, বেহারা ছেলেটাকেও কী পরিমাণ অর্থ দিতে হয়েছে, এসব সেই পৃষ্ঠার নিচে সুন্দরভাবে গুছিয়ে লেখা আছে। কিন্তু বইয়ের ভেতর কি আছে যে এটাকে তার পকেটে জায়গা দিতে হয়েছে? ক্যাম জানে না। তার বাবা এখন কি ভাবছে তা সে আর জেমস কেউই জানে না। কিন্তু তার বাবা যেন ডুবে আছে বইটায়। যখন তাদের বাবা এভাবে পড়ায় ডুবে থাকে, তখন ঠিক এখনকার মতোই বই থেকে চোখ তুলে তাকান, কিন্তু কিছুই দেখতে পান না। আসলে পড়া থেকে বিরতি নিয়ে তার বাবা সঠিকভাবে কোনো ভাবনাকেই গুছিয়ে রাখেন। এই যে এখন ঠিক একইভাবে নিজের ভাবনাটা গুছিয়ে রেখে তার বাবা আবার নিজের বই পড়ায় ফিরে গেলেন। ক্যামের বাবা এভাবে বই পড়ে যেন কোনো কিছু পাহারা দিচ্ছেন, কিংবা বড় একটা ভেড়ার পাল চড়াচ্ছেন, কিংবা একটা সরু পথ ধরে তিনি উপরে উঠছেন, মাঝে মাঝে দ্রুত উঠে যাচ্ছেন আর কাটা ঝোপের মধ্যে পথ তৈরি করে নিচ্ছেন,
আবার মাঝে মাঝে যেন কোনো কাছের শাখা প্রশাখা এসে তার পথ রোধ করছে। মাঝে মাঝে আটকে যাচ্ছেন, চোখে গাছের আঘাত লাগছে, কিন্তু তিনি হার মানতে রাজি নন। তিনি পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টে পড়ে যাবেনই। ক্যাম তাই নিজেকে একটা ডুবন্ত জাহাজ থেকে রক্ষা পাওয়ার গল্প বলতে লাগল, কারণ সে এখন নিরাপদ। তার বাবা তার পাশে বলেই সে নিরাপদ। যেমন নিরাপদ সে অনুভব করে চুপি চুপি বাগানে গিয়ে দাঁড়ালে বা হাতে একটা বই নিলে। যখন হঠাৎ কাগজ ভাঁজ করে রেখে বয়োবৃদ্ধ লোকগুলো নেপোলিয়ন কেমন ছিলেন এ নিয়ে বিশদ আলোচনা শুরু করে। ক্যাম সমুদ্রের ওপারে ফিরে তাকালো, দ্বীপের দিকে তাকালো, কিন্তু পাতার মতো দেখতে দ্বীপটা এখন যেন তার প্রান্তের তীক্ষ্ণতা হারিয়ে ফেলেছে। খুব ছোট, খুব দূরের দেখাচ্ছে সেটা। এখন উপকূলের চেয়ে সমুদ্র গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তাদের চারপাশে এখন স্রোত। একটা কাঠের গুঁড়ি ভেজাতে ভেজাতে একটা স্রোত জাগছে আর ভাসছে, আরেকটা স্রোতে সামুদ্রিক পাখি চড়ে বেড়াচ্ছে। পানিতে আঙুল ডুবিয়ে ক্যাম ভাবল, এখানেই একটা জাহাজ ডুবে গেছে। আধো জাগা মানুষের মতো স্বপ্নাতুরভাবে ক্যাম বিড়বিড় করল, এভাবেই আমরা চলে যাই, প্রত্যেকে একা। সমুদ্রের মোলায়েম নীল রঙে যেন নৌকার পাল আর মেঘমালাও ডুবে আছে। প্রায় দাগহীন সমুদ্রের দিকে তাকিয়ে লিলি ভাবল, তাহলে অনেক কিছু নির্ভর করে। মিস্টার রামসে নৌকা দিয়ে অনেক অনেক দূরে উপকূলের অন্য প্রান্তে চলে যাওয়ার পর তার প্রতি নিজের বদলে যাওয়া অনুভূতি খেয়াল করে লিলি ভাবল, কেউ আমাদের কাছে না দূরে, তার দূরত্বের উপরই নির্ভর করে। মিস্টার রামসের অতিক্রম করা দূরত্ব দীর্ঘায়িত হয়েছে, লম্বা হয়েছে। এখন লিলির মনে হচ্ছে লোকটা যেন অনেক অনেক দূরে চলে গেছে। কিন্তু এখন তার ধারে কাছে থাকা মিস্টার ক্যারমিকাল খোঁত খোঁত শব্দ করে উঠলেন। লিলি হাসল। মিস্টার ক্যারমিকাল ঘাস থেকে ছোঁ মেরে তার বই উঠিয়েছেন আর তারপর নিজের চেয়ারে আগের মতো শুয়ে সামুদ্রিক দানবের মতো বাতাস টেনে ফুলে উঠছেন, আবার দম ছাড়ছেন। ক্যারমিকাল লিলির খুব কাছে থাকার কারণে দৃশ্যটা একটু ভিন্ন ঠেকছে। এখন আবার সব চুপচাপ। বাড়িটার দিকে তাকিয়ে লিলি ভাবল, বাকি লোকজনের এতক্ষণে অবশ্যই ঘুম থেকে উঠে যাবার কথা, কিন্তু কেউ তো বের হয়ে এলো না। কিন্তু একটু পর তার মনে পড়ল যার যার কাজে ব্যস্ত থাকে এখানে বাকি ছেলে মেয়েরা। এরা খাবারের সময় চলে গেলে সরাসরি রান্নাঘরে গিয়ে খেয়ে নেয়। তাই তো বাড়িটা এই নীরবতা, শূন্যতা, এই ভোরের অবাস্তবতার সাথে তাল মিলাতে পারছে। মাঝে মাঝে এমন হয়, ঝলমলে আলোয় আলোকিত জানালা আর ধোঁয়ার কুণ্ডুলির দিকে তাকিয়ে বিছানায় কিছুক্ষণ গড়াগড়ি খেতে ভালো লাগে। অভ্যাস এটাকে ঝেঁটিয়ে বিদায় করার আগ পর্যন্ত তা একরকম অসুস্থতায় পরিণত হয়। তখন একজন মানুষ এইরকম চমকপ্রদ অবাস্তব অনুভূতির ভেতর দিয়ে যেতে পারে। মনে হয় হুট করে কোনো ব্যক্তি বা দৃশ্য শূন্য ফুরে উদ্ভাসিত হচ্ছে। এরকম জীবন বেশ রঙিন। একজন মানুষ যা ভাবতে বা দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করে তাই করতে পারে। তখন বাড়ির বাইরে বের হয়ে আসা মিসেস ব্যাকউইথকে অভিনন্দন জানাতে বাগান পার করে যাওয়া লাগে না, আর বলা লাগে না, ওহ, শুভ সকাল মিসেস ব্যাকউইথ। কি চমৎকার একটা দিন, তাই না? আপনি কি এখন রোদে বসতে চাইছেন? জ্যাসপার হয়তো চেয়ারে লুকিয়ে রেখেছে। আচ্ছা, একটু দাঁড়ান, আমি আপনার জন্য একটা চেয়ার খুঁজে এনে দিচ্ছি। এরপর সব সাধারণ আলাপ করতে হয় না। একজন মানুষের তখন কথা বলার আসলে কোনো প্রয়োজন পড়ে না। একজন তখন হড়কে যেতে পারে। সমুদ্রে নৌকাগুলোর তৎপরতা হঠাৎ বেড়ে গেছে। নৌকাগুলো আবার চলতে শুরু করেছে। নানান কিছুর ভেতর, নানান কিছুর বাইরে নিজের পাল তুলে চলতে পারে। শূন্যতার উপর দিয়ে নয়, বরং কানায় কানায় পূর্ণতার উপর দিয়ে। লিলির যেমন এখন মনে হচ্ছে সে যেন এখন কোনো বস্তুর ঠোঁটের উপর দাঁড়িয়ে আছে, এই সমুদ্রের অপরিণাম গভীরতায় নড়ছে, ভাসছে আর তার ভেতরে ডুবে যাচ্ছে। এই সমুদ্রের পানিতে অসংখ্য জীবনে বিভক্ত হয়ে যাচ্ছে। রামসে দম্পতি, তাদের ছেলে মেয়ে আর সকল ধরনের নিরাশ্রয় মানুষ, পথের সকল বস্তু তার সাথে আছে। একটা ধোপিনী তার ঝুড়ি নিয়ে, একটা দাঁড়কাক, একটা লাল মোরগ ঝুটি ফুল, বেগুনি আর ধূসর সবুজ ফুল, সাথে কিছু সাধারণ অনুভূতি, সব কিছু একসাথে ধরে রেখেছে। 10 বছর আগে এই একই জায়গায় দাঁড়িয়ে এমনই একটা পূর্ণতার অনুভূতিতে হয়তো সে বলেছিল সে নিশ্চিত এই জায়গাটার প্রেমে পড়েছে। ভালোবাসার হাজার রকম আদল থাকে,
এমন প্রেমিক আছে যারা কোনো বস্তু বা স্থান বেছে নেয় আর সেগুলো একত্র করার কাজে সমর্থ হতে পারে, কিন্তু সেগুলো তাদের জীবনে পূর্ণতা আনে না, কেবল দৃশ্য তৈরি করে, কেবল দেখা হয় একে অপরের সাথে। এরা সবাই এখন পতিত আর বিচ্ছিন্ন। ভাবনার বিলম্ব কিংবা রয়ে শুয়ে ভালোবাসার চেয়ে তারা ওই বস্তুসমূহের সমন্বিত গোলাকার আদলটাকে প্রাধান্য দেয়। সমুদ্রে মিস্টার রামসের বাদামি নৌকার উপর লিলির দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে। লিলির মনে হলো দুপুরের খাবারের সময় তারা হয়তো বাতিঘরে পৌঁছতে পারবে। এতক্ষণ বাতাস তরতাজা ছিল, এখন আকাশের চেহারা কিছুটা বদলাতেই সমুদ্রের আচরণও কিছুটা বদলে গেছে। নৌকাগুলো নিজেদের অবস্থান বদলে নিয়েছে, আর দৃশ্যটা যা এই কিছুক্ষণ আগেও জাদুময় ছিল এখন তেমন একটা ভালো দেখাচ্ছে না। বাতাস জাহাজের ধোঁয়ার লম্বা লেজগুলো উড়িয়ে নিচ্ছে, আর জাহাজের অবস্থানেও তেমন একটা ভালো ঠেকছে না। সমুদ্রের দৃশ্যের এই অসঙ্গতি লিলির মনের তাল কেটে দিল। একটা দুর্দমনীয় হতাশা বোধ করল সে। ছবির দিকে ফিরে এ বিষয়ে আরও নিশ্চিত হলো লিলি। সারাটা সকাল বৃথা নষ্ট হলো। কোনো একটা কারণে মিস্টার রামসে আর ছবি, এই দুই বিপরীত বিষয়ে টান সামলানোর ধারালো মানসিক খুঁড়টা সে আয়ত্ত করতে পারছে না, কিন্তু জরুরি ছিল নিজেকে সামলানো। এমন কি হতে পারে ছবির নকশাতেই গড়বড় আছে? আছে? লিলির দুশ্চিন্তা হলো এই নিয়ে সে দেয়ালের রেখাটা একটু ভাঙা হলে ভালো হতো। গাছের ভর কি বেশি হয়ে গেছে? লিলি ব্যঙ্গাত্মকভাবে হাসল এই ভেবে যে ছবিটা শুরু করার আগে কি সে ভাবেনি যে এই ছবির সকল সমস্যার সমাধান সে করে ফেলেছে? তাহলে সমস্যাটা কোথায় যা লিলিকে গ্রাস করে নিচ্ছে? লিলিকে অবশ্যই তা সরাতে হবে। মিস্টার রামসের কথা ভাবতেই তাকে কিছু একটা গ্রাস করছে, ছবি আঁকার কথা ভাবতেও একই জিনিস তাকে গ্রাস করছে। নানান বলি দৃশ্য মনে ভেতরে চলে আসছে, সুন্দর সুন্দর দৃশ্য, সুন্দর সুন্দর বচন যত আছে সব ক্রমাগত আসছে, কিন্তু লিলি চাইছে তার স্নায়ুতে সেই জিনিসটা ধরে রাখতে যা কোনো কিছুতে পরিণত হওয়ার আগের রূপ, মূল বস্তু। সেটা খুঁজে বের করো আর নতুন করে ভাবো, খুঁজে বের করো আর নতুন করে ভাবো। নিজেকে ক্যানভাসের সামনে ছুড়ে দিয়ে ব্যগ্রভাবে লিলি বারবার বলতে লাগলো। ছবি আঁকা বা অনুভবের ক্ষেত্রে মানুষের মন একটা ফালতু যন্ত্র, একটা অযোগ্য যন্ত্র। সাহসের সাথে মানুষকে এই যন্ত্র চালাতে হবে, ভাবল লিলি। লিলি ভ্রু কুঁচকাতে শুরু করলো। ঝোঁকটা অবশ্যই আছে, কিন্তু একজন মানুষ দ্রুত দেখলে নিজ থেকে তেমন কিছুই ভাবতে শুরু করবে না। কেউ এক নজর দেয়ালের রেখাটায় তাকালে দেখবে বা ভাববে মিসেস রামসে ধূসর একটা টুপি পরে আছে, অসম্ভব সুন্দরী দেখাচ্ছে তাকে। এই যে আবার এইসব ভাবনা আসতে চাইলে আসুক, তবে লিলি ভাবল এমন কিছু মুহূর্ত থাকে যখন মানুষ কিছু ভাবতেও পারে না, কিছু অনুভব করতেও পারে না। আর যদি কেউ এভাবে কিছু ভাবতে আর অনুভব করতে না পারে, তবে সে কেমন পরিস্থিতিতে আছে? সে আছে এই ঘাসে, এই মাটিতে। একটা লম্বা পাতার ঝোপ ব্রাশ দিয়ে পরীক্ষা করে ভাবল লিলি। বাগানটা এলোমেলো হয়ে আছে। লিলি ভাবল এমন একটা জায়গায় বসে সে মাথা থেকে এই ভাবনা সরাতে পারছে না যে এই সকালে যা যা ঘটছে তা প্রথমবারের মতো কিংবা শেষবারের মতো ঘটছে। ঠিক একটা ভ্রামণিকের মতো যে ঘুম জড়ানো চোখেও ট্রেনের বাইরে তাকিয়ে আছে, কারণ তাকে দেখতেই হবে না হয় সেই শহরটা, সেই খচ্চরের গাড়িটা, মাঠে কাজ করা মহিলাটা কখনোই আর দেখা যাবে না। লিলির ভাবনায় যেন ক্যারমিকাল শুনতে পাচ্ছেন। এভাবে ক্যারমিকালের দিকে তাকিয়ে লিলি ভাবল বাগানটা তেমন একটা জায়গা, সব কিছু ধারণ করা একটা উন্নত স্টেশন, আর তারা সবাই এখানে বেড়াতে এসেছে। লিলি ক্যারমিকেলকেও হয়তো আর কখনো দেখতে পাবে না। ক্যারমিকাল দিন দিন আরও বৃদ্ধ হচ্ছে। লিলি তার পায়ে ঝুলতে থাকা চপ্পলটার দিকে তাকিয়ে এও মনে করল ক্যারমিকাল শুধু বৃদ্ধ না, দিন দিন বিখ্যাতও হচ্ছে। লোকজন তার কবিতা সম্পর্কে চমৎকার শব্দটা ব্যবহার করে। 40 বছর আগে ক্যারমিকাল যা যা লিখেছিল মানুষ এখন সেগুলো নিয়েও ছাপছে। একজন বিখ্যাত ব্যক্তি আছেন যাকে এখন ক্যারমিকাল নামে ডাকা হয়। লিলি হাসল এই ভেবে যে একজন মানুষের কত রকমের রূপ। পত্রিকার বর্ণনায় তিনি একরকম, কিন্তু এখানে তিনি ঠিক আগে যেমন ছিলেন তেমনই আছেন। আগের চেয়ে আরও ধূসর না, তাকে ঠিক আগের মতনই দেখায়। হ্যাঁ, তাকে ঠিক একই রকম দেখায়। কিন্তু লিলির মনে পড়ল কেউ একজন লিলিকে বলেছিল, অ্যান্ড্রিও,
রামসের মৃত্যুর পর ক্যারমিকাল বেঁচে থাকায় সব ইচ্ছা হারিয়ে ফেলেছিলেন। একটা কার্তুজ বিস্ফোরণের সাথে সাথে অ্যান্ড্রিও মরে গিয়েছিল। সে একজন মহান অঙ্কবিদ হতে পারত। এর মানে কি তাহলে? লিলি অবাক হলো। ক্যারমিকাল কি অ্যান্ড্রিওর মৃত্যুর পর একটা বড় লাঠি নিয়ে ট্রাফালগার স্কোয়ারে মার্চ করেছিলেন? তিনি কি তখন পৃষ্ঠার পর পৃষ্ঠা না পড়েই কেবল উল্টে গিয়েছিলেন? সেন্ট জন উডে তার বাড়িতে তিনি কি একা একা বসে থাকতেন তখন? লিলি জানে না ক্যারমিকাল অ্যান্ড্রিও মৃত্যুর খবর পেয়ে কী করেছিলেন, কিন্তু লিলির অ্যান্ড্রিওর জন্য আলাদা কোনো অনুভূতি হয়নি। অ্যান্ড্রিওর সাথে লিলির কখনো তেমন কথোপকথন হয়নি, কখনো কেবল মাঝে মাঝে সিঁড়িঘরে দু একটা কথা বিড়বিড় করেছে তারা, কিংবা আকাশের দিকে তাকিয়ে আবহাওয়া ভালো থাকবে বা থাকবে না, এই কথাটুকুই বলেছে। কিন্তু এটাও মানুষকে একরকম চেনা, বাইরে থেকে চেনা, পুরোটা নয়। একটা বাগানে বসে দূরের পাহাড়ের খাঁজে বেগুনি রং দূরবর্তী গুল্মের দিকে গড়িয়ে যেতে দেখা, ঠিক এভাবেই সে ক্যারমিকালকে চিনে। লিলি জানে ক্যারমিকাল বদলে গেছেন। ক্যারমিকালের কবিতার এক বর্ণও কখনো লিলি পড়েনি, কিন্তু লিলির ধারণা সে জানে কিভাবে ক্যারমিকাল ধীরে ধীরে চমৎকার কবিতা বুনে যান। কবিতাগুলো পরিপক্ক আর পরিণত। সেখানে থাকে মরুভূমি আর উটের কথা, থাকে তাল গাছ আর সূর্যাস্ত। একেবারে নৈর্ব্যক্তিক কবিতা লেখেন তিনি। মৃত্যু থাকে সেখানে। প্রেম খুব কমই তার কবিতার বিষয় হয়। ক্যারমিকালের মধ্যে কেমন যেন একটা উদাসীনতা আছে। তিনি অন্য মানুষের কাছ থেকে খুব অল্পই কিছু চান। তিনি কি প্রায়ই উদ্ভটভাবে কুঁজো হয়ে হাতের নিচে একটা পত্রিকা নিয়ে ড্রয়িং রুমে জানালাটা পার করতেন না? মিসেস রামসেকে এড়িয়ে যেতে চাইতেন না, যাকে সে কোনো একটা কারণে ঠিক পছন্দ করতেন না? এজন্য আবশ্যিকভাবে মিসেস রামসে সবসময় ক্যারমিকালকে থামাতে চাইত। তখন ক্যারমিকাল তাকে প্রণতি জানাতেন, অনিচ্ছা সত্ত্বে এগিয়ে যেতেন, কিন্তু গভীরভাবে প্রণাম করতেন। তার কাছ থেকে ক্যারমিকাল কিছু চাইতেন না, এই ব্যাপারটাই বিরক্ত হয়ে মিসেস রামসে তাকে জিজ্ঞেস করত, তার কি একটা মাদুর, কোট বা পত্রিকা লাগবে? লিলি মিসেস রামসের কণ্ঠ শুনতে পেল। না, তার কিছুই লাগবে না, জবাব দিতেন ক্যারমিকাল। এখানেও ক্যারমিকালের প্রণতি জানাতো। মিসেস রামসের কিছু বৈশিষ্ট্যের জন্য ক্যারমিকাল তাকে ঠিক পছন্দ করতেন না। হতে পারে মিসেস রামসের প্রভুত্ব, তার হাধর্মী স্বভাব বা মিসেস রামসের এই অতি সাধারণ রূপ ক্যারমিকালের ভালো লাগত না। ড্রয়িং রুমের জানালায় একটা শব্দ লিলি মনোযোগ কাড়ল। জানালার একটা কবজা ক্যাচ করে উঠেছে। হালকা বাতাস জানালার পাল্লাটা নিয়ে খেলছে। অনেক মানুষ আছে যারা মিসেস রামসেকে বেশ অপছন্দও করত, যারা মিসেস রামসেকে অতি নিশ্চিত, অতি কঠোর ভাবত। লিলি ভাবল, হ্যাঁ, লিলি অনুভব করল ড্রয়িং রুমের সিঁড়িটা এখনও ফাঁকা, কিন্তু সেটা আর শূন্য দেখাচ্ছে না, যার মানে লিলি এখন আর মিসেস রামসেকে চাইছে না। এমনকি মিসেস রামসের সৌন্দর্যও হয়তো কিছু মানুষ পছন্দ করত না। তারা হয়তো বলতো, কি একঘেয়ে, সব সময় একই রকম দেখায় মহিলাটাকে। হয়তো সেই লোকজন অন্য ধরনের মেয়ে পছন্দ করত, কিছুটা বাদামি বর্ণের, কিছুটা চপল স্বভাবের। তাছাড়া মিসেস রামসে বেশ চাপা স্বভাবের ছিল। কেউ জানতো না তার সাথে কি হচ্ছে, আর কেউ কল্পনাও করতে পারত না মিসেস রামসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি আঁকছে, শুয়ে শুয়ে পড়ছে, একটা পুরো সকাল বাগানে কাটিয়েছে। ক্যারমিকালের মিসেস রামসেকে অপছন্দ করার ব্যাপারটায় ফিরে গিয়ে লিলি ভাবল, একেবারে অকল্পনীয় ছিল তার সম্পর্কে এসব ভাবা। নিঃসন্দেহে মিসেস রামসের ছবি শুধু এভাবেই কল্পনা করা যায়। একটা ঝুড়ি হাতে শহরে যাচ্ছে, গরিবদের বাড়িতে বাড়িতে ঘুরছে, ছোট ছোট ঘিঞ্জি শোবার ঘরে বসে আছে। প্রায়ই লিলি দেখেছে খেলার মাঝখান থেকে বা কোনো আড্ডার মাঝখান থেকে উঠে হাতে একটা ঝুড়ি নিয়ে মিসেস রামসে মাথা উঁচু করে বের হয়ে যাচ্ছে। লিলি তার ফিরে আসাও খেয়াল করত। লিলি কিছুটা হেসে, কিছুটা আলোড়িত হয়ে ভাবত যে চোখগুলো যন্ত্রণায় বন্ধ হয়ে আসে, সেই চোখগুলো তোমাকে আজ দেখেছে, তুমি সেখানে তাদের সাথে ছিলে। মিসেস রামসে চায়ের কাপ খুব সুশৃঙ্খলভাবে গুছিয়ে রাখত। তার সৌন্দর্য মানুষের হুঁশ উড়িয়ে দিত। আর তারপর ফিরে এসে মিসেস রামসে হয়তো কেউ দেরিতে ফিরে আসায়, মাখনগুলো তরতাজা না হওয়ায় বা চায়ের পাত্র ফেটে যাওয়া নিয়ে রাগ করত। মিসেস রামসে প্রায়ই বলতো, মাখনগুলো একদম সতেজ না,
কিন্তু সেই ঘিঞ্জি ঘরগুলোতে তাদের সাথে এমন সুন্দর একজন মানুষ পেয়ে তারা হয়তো ভাবত একেবারে যেন গ্রিক মন্দির। মিসেস রামসে এসব নিয়ে কথা বলতো না। সে নিষ্ঠার সাথে সরাসরি শুধু সেসব জায়গায় যেত। সেখানে যাওয়া তার একরকম প্রবণতা ছিল, ঠিক যেমন প্রবণতায় ভরত পাখি দক্ষিণে যায়, সূর্যমুখী সূর্যের দিকে মুখ করে থাকে। মিসেস রামসের অকাট্যতা তেমনি মানবজাতির দিকে মুখ করে থাকত। মানবজাতির হৃদয়ে বাসা বুনত। আর তাই সকল প্রবণতার মতো এই প্রবণতাও তাকে অপছন্দ করা মানুষদের স্বস্তি দিত না, যা তাদের নেই। যেমন হয়তো ক্যারমিকালের প্রতি বা লিলির প্রতি মিসেস রামসের এই প্রবণতা অর্থহীন ছিল। কাজে অদক্ষতা, ভাবনার মহত্ব, এসব নিয়ে লিলি আর ক্যারমিকাল একই রকম বিশ্বাস লালন করে। মিসেস রামসের চলে যাওয়াটা লিলি আর ক্যারমিকালের জন্য তিরস্কারের স্বরূপ। মিসেস রামসের চলে যাওয়াটা পৃথিবীর একটা ভিন্ন রূপ তাদের কাছে স্পষ্ট করেছে, যাতে তারা নিজেদের ধরনের প্রতি পক্ষপাত প্রতিরোধ করতে পারে বা পূর্ব সংস্কার উধাও হতে দেখে আর তা উধাও হওয়ার আগেই ছোঁ মেরে ধরতে পারে। চার্লস টান্সলেও একই কাজ করত, আর এজন্যই লোকে তাকে অপছন্দ করত। টান্সলে একজন মানুষের নিজস্ব বিশ্বাসে হানা দিত। আচ্ছা, সে এখন কেমন আছে? অলসভাবে নিজের রংদানির রং ঘাটতে ঘাটতে লিলি হতবাক হলো। টান্সলে তার কাঙ্ক্ষিত ফেলোশিপ পেয়েছে, বিয়ে করেছে, আর এখন থাকে গল্ডার গ্রিনে। যুদ্ধের সময় একটা হলে গিয়ে লিলি টান্সলেকে বক্তৃতা দিতে দেখেছিল। টান্সলে তখন কারো সমালোচনা করছিল, কারো নিন্দা করছিল, আর ভ্রাতৃসম ভালোবাসার বাণী প্রচার করছিল। আর সেদিকে তাকিয়ে লিলির কেবল মনে হচ্ছিল নিজের এই স্বভাবকে কিভাবে ভালোবাসে টান্সলে, যে কিনা একটা চিত্রকর্ম থেকে অন্য চিত্রকর্মের পার্থক্য না জেনেই বিড়ি খাওয়া মুখ নিয়ে লিলির পেছনে দাঁড়িয়ে বলেছিল 5 পয়সা 1 আনা সিগারেটটার দাম, মিস ব্রিস্কো। আর লিলিকে জানানো তার কর্তব্যে পরিণত করেছিল যে মেয়েরা লিখতে পারে না, মেয়েরা আঁকতে জানে না। টান্সলে আসলে এই কথাগুলো খুব বিশ্বাস করে, নাকি কোনো অদ্ভুত কারণে সে এটাই বিশ্বাস করতে চায়? আর তখন সেই হলঘরে সেই একই লোক কিনা কৃষকায় রক্তিম মুখে কর্কশ শব্দে ভালোবাসার জয়গান গাইছিল। কিছু পিঁপড়া রংদানিতে উঠে লিলির ব্রাশকে কবজা করছে। লাল প্রাণ প্রাচুর্যে পূর্ণ ঝকঝকে পিঁপড়াগুলো একেবারে টান্সলের মতো। লিলি সেই অর্ধশূন্য হলঘরে নিজের আসনে বসে বসে হাসছিল আর দেখছিল কিভাবে এই শীতল ঘরে টান্সলে ভালোবাসার বাষ্প ওড়াচ্ছে। আর ঠিক তখন পুরনো স্মৃতির পিপা বা যাই হোক স্রোতের মধ্যে ভেসে উঠতে শুরু করছিল, আর মিসেস রামসের নুড়ি পাথরের মধ্যে নিজের চশমার খাপটা খুঁজতে শুরু করেছিল। আহা, কি বিপদ দেখো তো, আবার হারিয়ে ফেলেছি। থাক, কষ্ট করতে হবে না মিস্টার টান্সলে, প্রতি গ্রীষ্মে 1000 বার এভাবে হারিয়ে ফেলি। যা শুনে টান্সলে তার থুতনি পেছনের কলারের দিকে চেপে ধরে এভাবে তাকিয়েছিল যেন এরকম বাড়িয়ে কথা বলা সহ্য করার মতো না, কিন্তু প্রিয় মানুষের বেলায় সবক্ষণ মাফ করতে হচ্ছে। এরপর টান্সলে খুব অমায়িকভাবে হাসছিল। যেভাবে লম্বা অভিযানে মানুষ আলাদা হয়ে যায় আর একা বাড়ি ফিরতে বাধ্য হয়, টান্সলে নিশ্চয়ই সেভাবে মিসেস রামসের কাছে আটকে গিয়েছিল। টান্সলে তার বোনকে লেখাপড়া শেখাচ্ছে। মিসেস রামসে লিলিকে এটা বলেছিল। টান্সলের ব্যাপারে লিলির ধারণা বেশ অদ্ভুত। রংদানিতে রং ব্রাশ নাড়তে নাড়তে লিলি ভাবল, সে ভালোই জানে বেশিরভাগ মানুষের কাছে অন্য মানুষ শেষমেশ অদ্ভুতরেই ঠেকে। অন্যের প্রতি ধারণা আসলে যার যার নিজের ব্যক্তিগত উদ্দেশ্য প্রকাশ করে। টান্সলে লিলির জন্য একজন চাবুক খাওয়া ছেলে। লিলি খেয়াল করেছিল যখন প্রচণ্ড রাগ হয়েছিল তখনই টান্সলের কৃশ পিঠে মনে মনে বেত্রাঘাত করেছিল। যদি টান্সলের সম্পর্কে নিরপেক্ষভাবে ভাবতে চাইত তবে মিসেস রামসের সাহায্য নিতে হতো। মিসেস রামসের চোখে টান্সলেকে দেখতে হতো। লিলি রংদানিতে পিঁপড়েরা একটা পাহাড় তৈরি করেছে। তাদের সৃষ্টিলয়ে হস্তক্ষেপ করে লিলি পিঁপড়েগুলোকে ক্ষিপ্ত এক সিদ্ধান্তহীন অবস্থায় ছত্রভঙ্গ করল। কেউ এদিকে কেউ ওদিকে পালিয়ে গেল। দেখার জন্য একজন মানুষের আসলে 50 জোড়া চোখ দরকার। 50 জোড়া চোখ দিয়েও সেই নারীকে অর্থাৎ মিসেস রামসেকে দেখা যাবে না, লিলি ভাবল। এদের মধ্যে অবশ্যই একজন অন্তত তার রূপের ঝলকে পাথর হয়ে যাবে, আর একজন চাইবে সবচেয়ে গোপনভাবে তাকে অনুভব করতে, বাতাসের মতো অদৃশ্য হয়ে চাবির ফাঁক দিয়ে এক নজর তাকে দেখতে, তার আশেপাশে থাকতে যখন সে কিছু বুনতে থাকে, কথা বলতে থাকে,
কিংবা জানালার পাশে চুপচাপ বসে থাকে। স্টিমারে ধোঁয়া বহন করা বাতাসের মতো মিসেস রামসের ভাবনা, তার কল্পনা, তার আকাঙ্ক্ষাগুলো ধরে খুঁজে খুঁজে জমিয়ে রাখতে। মিসেস রামসের কাছে এই ঝোপটা কি অর্থ বহন করত, বাগানটা কি প্রতীক বহন করত, কিংবা একটা ঢেউ ভেঙে পড়াকে মিসেস রামসে কিভাবে দেখত? লিলি এভাবে চোখ তুলল যেন সে মিসেস রামসেকে মুখ তুলে তাকাতে দেখতে পাচ্ছে। মিসেস রামসেও যেন এখন সৈকতের ঢেউ আছড়ে পড়ার শব্দ শুনতে পাচ্ছে। বাচ্চারা যখন ক্রিকেট খেলার সময় কেমন হলো বলে চেঁচিয়ে উঠত, তখন তার মনে কি নড়ে উঠত, কেঁপে উঠত? হয়তো সে তখন এক মুহূর্তের জন্য কাপড় বোনা বন্ধ করে রাখত, তাকে হয়তো তখনও একাগ্র চিত্তে কাজ করতে দেখা যেত। তারপর হয়তো সে আবার কিছুক্ষণ বিরতি নিত এবং হঠাৎ মিস্টার রামসে তার পথ চলা থামিয়ে মিসেস রামসের সামনে থমকে দাঁড়াত। মিসেস রামসের মনে কৌতূহলের ঝড় বয়ে যেত। কোনো গভীর দুশ্চিন্তায় হয়তো সে নড়ে উঠত যখন মিস্টার রামসে হাঁটা থামিয়ে তার সামনে দাঁড়িয়ে থাকত আর মিসেস রামসের দিকে তাকাত। লিলি মিস্টার রামসেকেও দেখতে পাচ্ছে এখন। মিস্টার রামসে তার হাত বাড়িয়ে মিসেস রামসেকে চেয়ার থেকে এভাবে ওঠালেন যেন সে এর আগেও তাকে এভাবে উঠিয়েছেন। এভাবে মাকা হয়ে কোনো দ্বীপ থেকে কয়েক ইঞ্চি দূরত্বে থাকা নৌকা থেকে মিসেস রামসেকে উঠিয়েছেন। নৌকা থেকে নামতে থাকা একজন নারীকে এভাবে নামানো একজন ভদ্রলোকের দায়িত্ব বলে হয়তো মিস্টার রামসে এই কাজটা তখন করেছেন। খুব পুরনো ধাঁচের একটা দৃশ্য। এখানে মেয়েটা পরে আছে ক্রিনোলিন জাতীয় গাউন আর পুরুষের পরনে পেক টপ পাজামা। মিসেস রামসের সাহায্যটা নিতে নিতে হয়তো ভাবছিল সময় হয়ে গেছে। হ্যাঁ, এখন স্বীকার করা উচিত, বিয়ে করা উচিত লোকটাকে। মিসেস রামসে তখন ধীরে ধীরে নৌকা থেকে নেমেছিল। হতে পারে মিসেস রামসে তখন একটা দুটো কথাই বলেছিল। মিস্টার রামসেকে তার হাত স্থিরভাবে ধরে রাখতে দিয়েছিল। নিজের হাত মিস্টার রামসের হাতে রেখে মিসেস রামসে হয়তো বলেছিল, আমি আপনাকে বিয়ে করব। কিন্তু এর চেয়ে বেশি কিছু বলেনি। পিঁপড়াদের চলে যাওয়ার রাস্তা তৈরি করতে করতে লিলি ভাবল, সেই একই শিহরণ স্বামী স্ত্রীর মনে অনেকবার খেলে গেছে। অবশ্যই তা হয়েছে। লিলি কোনো কিছু আবিষ্কার করছে না, বরং অনেক বছর আগে ভাগ করে রাখা ধারণাগুলোর গিঁট খুলছে সে। অনেক বছর আগের দেখা দৃশ্যগুলোর জট খুলছে সে। প্রতিদিনের ঝক্কি ঝামেলায়, ছেলে মেয়েদের নানান সমস্যায় এতগুলো অতিথি সামলিয়ে যে কোনো মানুষ একটা পুনরাবৃত্তির ভেতর চলে যায়। একটার পর আর একটা ব্যাপার প্রকট হয়ে ওঠে আর বাতাসে এক সুরে বাজা একটা প্রতিধ্বনির মতো কেঁপে কেঁপে ওঠে। কিন্তু মিস্টার রামসে আর মিসেস রামসে একসাথে হাতে হাত নিয়ে গ্রিন হাউসের পাশ দিয়ে কিভাবে হেঁটে যেত তা বিচার করে তাদের সম্পর্ককে সরলভাবে ব্যাখ্যা করা একটা ভুলই হবে। মিসেস রামসে তার চিন্তা আর দ্রুততা নিয়ে হাঁটত, আর মিস্টার রামসে হাঁটত তার শিহরণ আর বিষণ্ণতা নিয়ে। শোবার ঘরের দরজা ভয়াবহভাবে ভোরের দিকে ধরাম করে বন্ধ হতো। নাস্তার টেবিল থেকেই শুরু হতো মিস্টার রামসের মেজাজ দেখানো। জানালার পাশে বসে দ্রুত নাস্তা শেষ করত। এরপর সারা বাড়িতে যেন কেবল দরজায় শব্দ হতো, না হয় জানলার পাল্লায় শব্দ হতো, যেন কোনো ঝড় বইছে আর মানুষজন দ্রুত ছুটে চলছে, খোঁয়ার বন্ধ করছে আর সব কিছু ঠিকঠাক করে লাগিয়ে নিচ্ছে। এমন একটা দিনে পল রেলের সাথে লিলির সিঁড়িঘরে দেখা হয়েছিল। পল আর লিলি সেদিন একজোড়া বাচ্চার মতো হেসেছিল, কারণ মিস্টার রামসে নাস্তার সময় তার দুধের গ্লাসে একটা কীর্ণ পোকা পেয়েছিলেন এবং এজন্য সমস্ত দুধ তিনি ছাদের বাতাসে ছুঁড়ে ফেলেছিলেন। প্রু বিস্মিত হয়ে বিড়বিড় করেছিল, একটা কীর্ণ পোকা বাবার দুধের গ্লাসে পাওয়া গেছে। অন্য লোকেরাও হয়তো কীর্ণ পোকা পেয়েছিল, কিন্তু এরপর মিস্টার রামসে তার চারপাশে এভাবে সুচিতার দেয়াল তুলে দিলেন আর এমন রাজকীয় হাবভাব দেখিয়ে সেখানে বসেছিলেন যেন দুধে পড়া সেই কীর্ণ পোকাটা একটা দানব। কিন্তু এরকম থালাবাটির ঝনঝন আর দরজার ধরাম ধরাম শব্দে মিসেস রামসে ক্লান্ত হয়ে পড়েছিল। সে বেশ বোকা বনে বসেছিল। তারপর স্বামী স্ত্রীর মধ্যে বেশ লম্বা একটা নীরবতা নেমে এসেছিল। লিলি তখন ঘটনাটা আধো সরলতা আর আধো বিরক্তি নিয়ে বিচার করছিল। লিলি পারছিল না মিস্টার রামসের আচরণের ঝড় সামলে নিতে, না পারছিল অন্য সবার মতো হাসতে। কিন্তু হয়তো মিসেস রামসে তার দুশ্চিন্তার মধ্যে দিয়ে অন্য কিছু একটা গোপন করছিল। মিসেস রামসে নীরবে বসে বসে ভাবছিল। কিছুক্ষণ পর মিস্টার রামসে চোরা চোখে তাকিয়ে স্ত্রীকে দেখেছিল। যেখানে মিসেস রামসে বসে চিঠি লিখছিল বা কথা বলছিল সেখানে ঘুরঘুর করছিল। এরপর
মিসেস রামসে হয়তো ব্যস্ত থাকার ভান করে তার স্বামীকে এড়িয়ে যাচ্ছিল, না দেখার ভান করছিল। এরপর মিস্টার রামসে হয়তো মাখনের মতো মোলায়েম, সহানুভূতিশীল ও সুসভ্য আচরণ করে তার মন জয় করতে চাইছিল। কিন্তু তখনও মিসেস রামসে হাল ছাড়ছিল না। বহুক্ষণ সে তার সৌন্দর্যের অহংকার ধরে রেখেছিল, যা সে না মুখে বললেও বোঝা গেছে। হয়তো মাথাটা একটু ঘুরিয়েছিল, কিংবা কাঁধ বাঁকিয়ে একটু তাকিয়েছিল। তার পাশে মিন্টা পল বা উইলিয়াম ছিল। অনেকক্ষণ পর পুরো দলটি ক্ষুধার্ত শিকারী কুকুরের আদলে বাইরে দাঁড়িয়েছিল। লিলি ঘাস থেকে উঠে বসে দাঁড়ালো আর সেই সিঁড়ির দিকে, জানালার দিকে তাকালো যেখানে মিসেস রামসেকে সে দেখেছিল। মিস্টার রামসে হয়তো শুধু একবার তুষার ঝড়ের সময় যেভাবে নেকড়ে ডাকে সেভাবে মিসেস রামসের নাম ধরে ডেকেছিলেন, কিন্তু তবুও মিসেস রামসে ঘুরে তাকাননি। মিস্টার রামসে আরও একবার তাকে ডেকেছিলেন, আর এইবার তার কণ্ঠে এমন কিছু ছিল যে মিসেস রামসে সবাইকে ছেড়ে মিস্টার রামসের কাছে গিয়েছিল। তারপর দুজন নাশপাতি গাছ, পাতাকপি আর রাসবেরির ক্ষেতের মধ্য দিয়ে হাঁটছিল। তারা দুজন মিলে বোঝাপড়া করে নিয়েছিল, কিন্তু কোনো আচরণ বা কোনো শব্দের মাধ্যমে। তাদের সম্পর্কের এই শ্রদ্ধাবোধ লিলি, মিন্টা আর পলকেই কৌতূহলী করে তুলেছিল, তাদের অস্বস্তিতে ফেলে দিয়েছিল। তারপর তারা ফুল তুলতে শুরু করেছিল, বল নিয়ে খেলতে শুরু করেছিল, আড্ডা দিয়েছিল রাতের খাবার না হওয়া পর্যন্ত। আর স্বামী স্ত্রী দুজন তখন বরাবরের মতো টেবিলের এমাথা ও মাথা বসেছিল। তোমরা বোটানি নিয়ে পড়ছো নাকি? এই যে তোমাদের হাত পা আছে, তোমরা কেন? সবাই ছেলে মেয়েদের সাথে এই রকম সহজ কথাবার্তা বলছিল, হাসছিল। সব কিছুই সহজ স্বাভাবিক হয়ে গিয়েছিল, শুধু সকালে ঘটে যাওয়া ঘটনার অবশিষ্ট ঘটনার কিছু কাঁপুনি ছাড়া। কেবল নাশপাতি আর পাতাকপি গাছের উপর বাতাসে দুলতে থাকা একটা ছুরির মতো একজন স্যুপের প্লেটের চারপাশে বসে থাকা ছেলে মেয়েদের চোখের দিকে তাকিয়ে নিজেকে সতেজ করছিল। লিলি ভাবল, বিশেষ করে প্রুর দিকে তাকাচ্ছিল মিসেস রামসে। প্রু ভাই বোনের মাঝে বসেছিল, মনে হচ্ছিল নিজেকে বেশ জড়সড় করে রেখেছে, আর নতুন করে কোনো ভুল হয়েছে কিনা বোঝার চেষ্টা করছিল সে। আর তাই খুব একটা কারো সাথে কথা বলছিল না। দুধের গ্লাসে কেন্ন পোকা পাওয়া গেছে বলে প্রু নিজেকে দোষারোপ করবেই বা কেন? আর মিস্টার রামসে যখন জানালা দিয়ে প্লেট ছুঁড়ে ফেলে দিয়েছেন, তখন এতটা ফ্যাকাশে হয়ে যাবে কেন? আহারে, বাবা মায়ের লম্বা নীরবতার মাঝে কিভাবে প্রু নেতিয়ে পড়েছিল। যাই হোক, তখন তার মা তাকে সামলে নিচ্ছিল, তাকে নিশ্চয়তা দিচ্ছিল সব ঠিক আছে, আর তাকে কথা দিচ্ছিল একদিন প্রুও সাংসারিকভাবে সুখী হবে। কিন্তু যাই হোক, প্রু মাত্র 1 বছরেরও কম সময় সেই সুখ পেয়েছিল। প্রু তার ঝুড়ি থেকে ফুলগুলো পড়ে যেতে দিল। তার চোখ পাকিয়ে লিলির পেছনে এভাবে দাঁড়ালো যেন সে ছবিটা দেখছে, যা সে স্পর্শ না করলেও তার ঘোরগ্রস্ত অবস্থায় সকল বোধ উপরে উপরে জমে আছে দেখালেও ভেতরে দ্রুত গতিতে প্রবাহিত হচ্ছে। প্রু তার ঝুড়ির ফুলগুলো উপচে পড়তে দিল দ্বিধাগ্রস্তভাবে, কোনো প্রশ্ন বা অভিযোগ না করে ছড়িয়ে ছিটিয়ে পড়তে দিল ঘাসে। প্রু কি যথার্থতা মেনে নেওয়ার ক্ষমতার অধিকারী নয়? শেষে প্রুও চলে গেল মাঠের দিকে, উপত্যকার ওই পারে সাদা ফুলের শাড়ির মাছ দিয়ে চলে গেল। এভাবেই প্রু ছবিটা আঁকত হয়তো লিলি। পাহাড়গুলো অনাড়ম্বর পাথুরে খাড়া, ঢেউগুলো পাহাড়ের পাদদেশে কর্কশ শব্দ করে ভেঙে পড়ছে। তারা চলে যাচ্ছে। মিসেস রামসে, প্রু আর অ্যান্ড্রিও একসাথে চলে যাচ্ছে। মিসেস রামসে কিছুটা এগিয়ে এভাবে দ্রুতলয়ে হাঁটছে যেন সে ওপারে কোনো এক কোণে কারো সাথে দেখা করতে যাচ্ছে। হঠাৎ সে জানালার দিকে লিলি তাকিয়ে আছে, তা পেছনের কোনো বস্তুর আগমনে সাদা দেখালো। তাহলে এবার ড্রয়িং রুমে কেউ একজন এসেছে, কেউ চেয়ারে বসেছে। ঈশ্বর সহায় হন, যে ভেতরে আছে সে যেন সেখানেই থাকে, কেউ যাতে হুট করে বের হয়ে তার সাথে কথা বলতে না আসে। সৌভাগ্যক্রমে সে যেই হোক না কেন সেখানেই আছে, আর সৌভাগ্যক্রমে অজানা ব্যক্তিটার সেখানে বসার কারণে একটা অদ্ভুত ত্রিকোণ ছায়া সিঁড়ির উপর পড়েছে। এটা লিলির দৃশ্যটার আদলটা কিছু বদলে দিয়েছে। ব্যাপারটা চিত্তাকর্ষক, হয়তো এটা লিলির কাজে লাগবে। লিলির মনোযোগ ফিরে আসছে। আবেগের তীব্রতায় মুহূর্ত ব্যয় করা ছাড়াই একজন মানুষকে তার গন্তব্যে চোখ রাখতে হবে, লক্ষ্যচ্যুত হওয়া যাবে না, কাজে ফাঁকি দেওয়া যাবে না। একজনকে অবশ্যই দৃশ্যটা মাথায় রাখতে হবে, ধরে রাখতে হবে, যাতে এর মাঝে কোনো কিছু এসে কাজটা নষ্ট না করতে পারে। একজন মানুষ ছবির মাঝে খুব সাধারণ অভিজ্ঞতা লাভ করতে চায়, এই যেমন চেয়ার বা টেবিল, এবং একই সাথে ভাবতে চায়, আরে
এটা তো জাদু, এটা তো অভিনব একটা কাজ। রঙে দ্রুত ব্রাশ ডুবিয়ে ভাবল লিলি। সমস্যাটার সমাধান হয়তো সে পেয়ে গেছে, কিন্তু হলোটা কি? জানালার শার্সির মাছ দিয়ে একটা সাদা রঙের স্রোত বয়ে গেল। বাতাস নিশ্চয়ই ঘরের ভেতর কিছু একটা নিয়ে খেলছে। লিলির হৃৎপিণ্ড তার দিকে লাফিয়ে এগোচ্ছে, তাকে ধরাশায়ী করছে আর তাকে অত্যাচার করছে। মিসেস রামসে, মিসেস রামসে। চাওয়া আর না পাওয়া সেই পুরনো ভৌতিক অনুভূতি আবার ফিরে এসেছে। লিলি কি এখনও এটা দমন করতে পারবে? আর তারপর লিলি নিজেকে সামলে নীরবে এই ব্যাপারটা সাধারণ অভিজ্ঞতার অংশ হিসেবে মনে করতে চাইল, ঠিক যেমন একটা চেয়ার বা একটা টেবিল। মিসেস রামসে তার নিজের উৎকর্ষ এক রূপ নিয়ে চেয়ারে সহজভাবে বসে রইল। তার মোজা বোনার সূঁচটা উঁচু নিচু করে লালচে বাদামি মোজা বুনতে লাগল, আর সিঁড়িতে নিজের ছায়া ফেলল। সেখানেই সে বসে রইল, যেন কিছু একটা কাউকে বলতে হবে, কিন্তু ইজেল থেকে সরতে পারছে না। আবার মিসেস রামসে কি ভাবছে, কি দেখছে, তা নিয়ে সে চিন্তিত। এমন একটা দ্বিধাদ্বন্দ্বের ভাব নিয়ে লিলি ক্যারমিকেলের পেছন দিয়ে হাতে ব্রাশ নিয়ে বাগানের শেষ প্রান্তে গিয়ে দাঁড়ালো। নৌকাটা এখন কোথায়? আর মিস্টার রামসে, তিনি কোথায়? লিলির এখন মিস্টার রামসেকে প্রয়োজন। মিস্টার রামসের পড়া প্রায় শেষের দিকে। তার এক হাত এভাবে বইয়ের পাতা হাতড়াচ্ছে যাতে পৃষ্ঠাটা পড়া শেষ হবার সাথে সাথেই উল্টে ফেলবেন। নৌকায় তিনি এভাবে বসে আছেন টুপি ছাড়া খালি মাথায়। এভাবে বাতাস তার চুল উড়িয়ে দিচ্ছে, যেন একটু বিশেষভাবেই সব কিছুকে গ্রহণ করছেন। সব কিছুর সামনে নিজেকে মেলে দিয়েছেন। তাকে বেশ বৃদ্ধ দেখাচ্ছে। জেমস ভাবল তার বাবা যেন ঠিক বালিতে শুয়ে থাকা একটা পাথরের মতো এই বাতিঘরের সাথে মাথা ঠেকাচ্ছে, এই বয়ে চলা পানির বুকে মাথা পেতে দিচ্ছে। তার বাবাকে দেখে মনে হচ্ছে সে আর তার বাবার মনের ভেতর যে একাকিত্ব লুকিয়ে থাকে, সে একাকিত্ব দুজনের জন্যই জীবনের চরম সত্য। এখন শারীরিকভাবেই ঠিক সেই একাকিত্বের মতোই হয়ে গেছে। মিস্টার রামসে এত দ্রুত পড়ছেন যে মনে হচ্ছে শেষটা জানার জন্য তিনি অধীর হয়ে আছেন। অবশ্য এখন বাতিঘরেরও বেশ কাছে চলে এসেছে তারা। ওই তো বাতিঘরটা দানবের মতো উঁচু হয়ে কঠিন সোজা সাদা আর কালো দৃষ্টি নিয়ে আবির্ভূত হয়েছে। এখান থেকে দেখা যাচ্ছে স্রোত ভেঙে পড়া কাচের টুকরোর মতো বাতিঘরের পাথরগুলোর উপর লুটিয়ে পড়ছে। পাথরের শরীরের রেখা আর ভাঁজও এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। জানালাটা স্পষ্ট দেখা যাচ্ছে। একটা জানালায় আলতো সাদা রঙের ছোঁয়া, আর সেখানকার পাথরে কিছুটা সবুজ শ্যাওলা। একজন লোক বের হয়ে এসে দূরবীন দিয়ে তাদের দেখল, তারপর ভেতরে চলে গেল। জেমস ভাবল, আচ্ছা, তাহলে বাতিঘর দেখতে এমন। এত বছর ধরে উপকূল থেকে দেখা বাতিঘর তাহলে কেবল একটা নিরাবরণ পাথরের কঠিন দুর্গ? জেমস সন্তুষ্ট হলো। এটা তার নিজের চরিত্র সম্পর্কে কিছু অস্পষ্ট অনুভূতি নিশ্চিত করল। জেমস ভাবল বৃদ্ধ মহিলারা এখন বাড়িতে বাগানে চেয়ার টেনে বসে বাতিঘরটা দেখছে আর তাদের অভিযানটা নিয়ে ভাবছে। উদাহরণস্বরূপ মিসেস ব্যাকউইথ, যিনি সবসময় বলেন বাতিঘরটা কত সুন্দর, কত মনোরম, সবার গর্ব করা উচিত, তাদের খুশি হওয়া উচিত। কিন্তু বাস্তবে পাথরের উপরে বাতিঘরটাকে দাঁড়িয়ে থাকতে দেখে জেমস ভাবল বাস্তবে এটা দেখতে এমন। জেমস দেখল তার বাবা পা শক্তভাবে ভাঁজ করে দ্রুত বই পড়ছে। আমরা ঝড়ো বাতাসের মাঝে নৌকা বাইছি, আমরা ডুবে যাবই। জেমস অল্প কিছুটা জোরে বলতে শুরু করলো কবিতাটা, যেভাবে তার বাবা বলেছে ঠিক সেভাবেই। মনে হয় এক যুগ কেউ কোনো কথা বলেনি। ক্যাম সমুদ্রের দিকে তাকিয়ে থাকতে থাকতে এখন ক্লান্ত। কর্ক গাছের কিছু টুকরো পানিতে ভেসে চলে গেছে। নৌকার মাঝে মাছগুলো মরে আছে। এখনও তাদের বাবা বই পড়ে যাচ্ছে। জেমস তাকালো বাবার দিকে, ক্যামও তাকালো। তারা দুজনেই প্রতিজ্ঞা করেছিল জীবন দিয়েও সন্ত্রাস ঠেকাবে, আর এদিকে তার বাবা কিনা একেবারে অজ্ঞান হয়ে বইয়ে ডুবে আছে। জেমস আর ক্যাম কি ভাবছে তার বিন্দুমাত্র ধারণা যার নেই। ক্যাম ভাবল এভাবেই তার বাবা পালায়। হ্যাঁ, তার বাবার চওড়া কপাল, তার লম্বা নাক, তার হাতে শক্তভাবে ধরা ছিট পড়া বইটা সামনে মেলে ধরে সে পালায়। কেউ চাইলে তার গায়ে হাত রাখতে পারে, কিন্তু এরপরই তার বাবা যেন ডানা ঝাপটে অনেক দূরের কোনো নির্জন গাছের গুঁড়িতে গিয়ে আশ্রয় নেবে। ক্যাম পানির বিপুল প্রবাহের দিকে তাকালো। এখন দ্বীপটা এত ছোট হয়ে গেছে যে সেটাকে আর পাতার মতো লাগছে না, বরং দ্বীপটাকে এখন মনে হচ্ছে একটা পাহাড়ের চূড়া, যা একটু বড়সড় ঢেউ এলেই ঢেকে যাবে। তবুও সেই ক্ষীণ ভঙ্গুর জায়গার মধ্যেই সেই রাস্তা, ছাদ আর শোবার ঘরগুলো।
আরও যত অসংখ্য বস্তু আছে সব অবস্থান করছে। কিন্তু একেবারে ঘুমিয়ে পড়ার আগে যেভাবে সব ভাবনা সহজ হয়ে আসে আর অসংখ্য ভাবনা ওই সরলীকরণ ঢেকে দিতে পারে, ঠিক সেভাবে ক্যাম যখন দ্বীপটার দিকে ঘুম ঘুম চোখে তাকালো, তখন অনুভব করল সব রাস্তা, ছাদ আর শোবার ঘরগুলো ম্লান হয়ে অদৃশ্য হয়ে যাচ্ছে। শুধু তার মনের এপাশ ওপাশ দুলতে থাকা একটা ক্ষীণ নীল ধুনুচি ছাড়া কিচ্ছু আর বাকি নেই। একটা ঝুলন্ত বাগান এটা আসলে, একটা উপত্যকা যেখানে পাখি আছে ঝাঁকঝাঁক, ফুল আছে আর আছে হরিণ। ক্যাম ঘুমিয়ে পড়ছে। আসো এবার, হঠাৎ বই বন্ধ করে মিস্টার রামসে বলল। কোথায় আসব? কোনো অসাধারণ অভিযানে? ক্যাম এই ভেবেই ঘুম থেকে উঠল। কোথাও নামব? কোথাও আরোহণ করব? বাবা কি তাদের নেতৃত্ব দেবে? এতক্ষণ চুপ থাকার পর বাবার এই কথাটা ক্যাম আর জেমস দুজনকেই স্তব্ধ করে দিল। এদিকে মিস্টার রামসে আবার বলল, দেখো ওই যে লাইট হাউস, আমরা প্রায় পৌঁছে গেছি। জেমসকে প্রশংসা করে ম্যাকলিস্টার বলল, ছেলেটা খুবই ভালো কাজ করেছে, সে নৌকাটা অটল রেখেছে। জেমস গম্ভীরভাবে ভাবল, আর তার বাবা তাকে কখনোই এভাবে প্রশংসা করেনি। মিস্টার রামসে তার হাতের প্যাকেটটা খুলে সবার মাঝে স্যান্ডউইচ বিতরণ করলেন। মৎস্যজীবীদের সাথে বসে রুটি আর পনির খেতে খেতে এখন মিস্টার রামসে বেশ আনন্দিত বোধ করছেন। তার বাবাকে ছুরি দিয়ে পনিরের পাতলা ফালি কাটতে দেখে জেমস ভাবল, তার বাবা একটা কুঁড়ে ঘর থেকে কোনো পোতাশ্রয়ে অলসভাবে বসে বসে বুড়োদের সাথে থুথু ফেলতে পারলে খুশি হতো। নিজের সেদ্ধ ডিমটা ছিলতে ছিলতে ক্যাম ভাবল, এটা ঠিক, এটাই। তাদের পড়ার ঘরে যখন সব বুড়ো বসে দ্য টাইমস পড়ে, তখন যেমন লাগে ক্যামের, এখন তেমন লাগছে। এখন আমি যা খুশি তাই ভাবতে পারি। এখন আমি কোনো গিরি চূড়া থেকে নিচে পড়ে যাব না, বা আমি ডুবে যাব না, কারণ এখন বাবা আমার খেয়াল রাখছেন। ক্যাম ভাবল, তারা যে পাহাড় বরাবর খুব দ্রুত নৌকা চালাচ্ছে, ব্যাপারটা বেশ উত্তেজক। মনে হচ্ছে যেন তারা দুটো জিনিস একসাথে করছে। তারা রোদের মধ্যে দুপুরের খাবার খাচ্ছে, আবার প্রচণ্ড এক ঝড়ে জাহাজটা ডুবে যাওয়ার পর এখন নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে। আচ্ছা, ডাঙায় পৌঁছানো পর্যন্ত সবার জন্য খাবারের পানি থাকবে তো? বাকি সব কিছু সরবরাহ পর্যাপ্ত তো? নিজেকে একটা কাল্পনিক গল্প বলতে বলতে নিজেকেই ক্যাম প্রশ্নটা করল। একই সাথে এগুলো যে কিছুই বাস্তব না, এই সত্যটাও সে জানে। দ্রুতই তারা পৌঁছে যাবে, কিন্তু আরও কিছুক্ষণ থাকলে ছেলেমেয়েগুলো হয়তো কিছু অদ্ভুত জিনিস দেখতে পেত। ম্যাকালিস্টারকে বলল মিস্টার রামসে। ম্যাকালিস্টার বলল, গত মার্চ মাসে তার বয়স হয়েছে 75। মিস্টার রামসের বয়স 71। ম্যাকালিস্টার বলল সে কখনোই ডাক্তারের কাছে যায়নি, একটা দাঁতও হারায়নি সে। মিস্টার রামসে ক্যামকে পানিতে তার স্যান্ডউইচটা ফেলতে বাধা দিতেই ক্যাম নিশ্চিত হলো যে এখন তার বাবা ম্যাকালিস্টারের কথার প্রভাবে মৎস্যজীবীদের নিয়ে ভাবছে, তাদের জীবনধারণ পদ্ধতি নিয়ে ভাবছে, আর মনে মনে বলছে, আর তাই আমি আমার ছেলে মেয়েদের এভাবেই বড় করতে চাই। মিস্টার রামসে ক্যামকে বলল, সে যদি এই স্যান্ডউইচটা না খেতে চায় তাহলে এটা প্যাকেটেই যাতে রেখে দেয়। ক্যামের উচিত না খাবারটা নষ্ট করা। ক্যামের বাবা কথাটা এত সুন্দর করে বলল যে তার বাবা যেন পৃথিবীতে ঘটে যাওয়া সকল ঘটনা সম্পর্কে জানে। তাই ক্যাম স্যান্ডউইচটা আবার জায়গা মতো রেখে দিল, আর তারপর তার বাবা তাকে উপহার হিসাবে দিয়েছে একটা জিঞ্জার ব্রেড নাট। বাদামটা এভাবেই ক্যামের বাবা ক্যামকে দিয়েছেন যেন তিনি একজন স্প্যানিশ ভদ্রলোক জানালা দিয়ে একজন নারীকে একতোড়া ফুল তুলে দিচ্ছেন। তার বাবা জরাজীর্ণ, সাধারণ দেখতে, রুটি আর পনির খাচ্ছে। তারপরও এই বাবাই তাদের এই মহান অভিযানে পথ দেখাচ্ছেন, তা না হলে তারা সবাই এতক্ষণে ডুবেই যেত। হঠাৎ ম্যাকালিস্টারের ছেলে বলে উঠল, ওইখানে জাহাজটা ডুবেছিল। ম্যাকালিস্টার বলল, আমরা এখন যেখানে আছি সেখানে 3 জন লোক ডুবে গিয়েছিল। সে নিজে মাছ তুলে লোকগুলোকে ঝুলতে দেখেছে। নির্দিষ্ট জায়গাটার দিকে তাকিয়ে মিস্টার রামসের মুখ থেকে প্রায় বের হয়ে গিয়েছিল, কিন্তু আমি আছি একটা উত্তাল সমুদ্রতলে। জেমস আর ক্যাম ভয় পাচ্ছে। তিনি যদি এই কবিতা উচ্চারণ করতেন, বাচ্চাগুলো তা সহ্য করতে পারত না। তার ভেতর ফুটে উঠতে থাকা আবেগের আর কোনো বিস্ফোরণ জেমস আর ক্যাম সইতে পারবে না। তাই সবার বিস্ময়ের সাথে তাল রেখে মিস্টার রামসে কেবল বলল, আহ, কিন্তু এ নিয়ে এত কথা কেন? মানুষ স্বাভাবিকভাবেই ঝড়ের কবলে পড়ে প্রাণ হারায়। ব্যাপারটা সমুদ্রের গভীরতা আর পানির সাথে সরাসরি সম্পর্কিত। মিস্টার রামসে তার স্যান্ডউইচের কাগজ থেকে রুটির গুঁড়ো ছেড়ে ফেললেন।
পাইপ জ্বালিয়ে মিস্টার রামসে এবার তার ঘড়িটা বের করলেন। খুব মনোযোগ দিয়ে ঘড়ির দিকে তাকিয়ে রইলেন, হয়তো তিনি কোনো হিসাব নিকাশ করছেন। শেষমেশ বিজয়ীর মতো তিনি জেমসকে বললেন, সাব্বাস। জেমস জন্মগত নাবিকের মতো নৌকা চালাচ্ছে। ক্যাম মনে মনে জেমসকে বলল, এই তো, তুমি শেষ পর্যন্ত প্রশংসা পেয়েই গেছো। কারণ ক্যাম জানে এটাই জেমস চায়, আর এও জানে যেহেতু জেমস এখন তার কাঙ্ক্ষিত জিনিস পেয়েই গেছে, সেহেতু সে এখন এত খুশি যে এখন সে আর ক্যামের দিকে বা তার বাবার দিকে বা কারো দিকে বিশেষভাবে তাকাবে না। জেমস তারের হাতল ধরে একেবারে সোজা হয়ে বসে আছে। তাকে কিছুটা চিন্তিত দেখাচ্ছে। সে ভ্রুও কুঁচকে আছে। জেমস আসলে এত খুশি যে সে তার আনন্দের এক কণাও কারো সাথে ভাগ করে নিতে রাজি না। তার বাবা তার প্রশংসা করেছে। সবাইকে অবশ্য বোঝাতে হবে এই প্রশংসা পেয়েও সে যথেষ্ট নির্লিপ্ত আছে। কিন্তু তুমি তো পেয়েই গেছো এখন, ভাবল ক্যাম। নৌকাটা এখন দিক বদলেছে, বয়ে যাচ্ছে ধীরে। লম্বা লম্বা উচ্ছল ঢেউগুলো তার এক হাত থেকে অন্য হাতে নৌকাটাকে অসাধারণ উচ্চতায় আর উচ্ছ্বাসে প্রবাল প্রাচীরের পাশে তুলে দিচ্ছে। বাম দিকে একসারি বাদামি রঙের পাথর পানির ভেতর থেকেও দেখা যাচ্ছে, যা ধীরে ধীরে কিছুটা কৃশ হয়ে সবুজ রং ধারণ করেছে। আর একটি লম্বা পাথরে একটা ঢেউ অবিরাম ভেঙে পড়ছে। লম্বা লম্বা পানির দণ্ড বৃষ্টির মতো আছড়ে পড়ছে। পাথরের স্রোতের পানি ছিটকে পড়ার টুপটাপ শব্দ, আছড়ে পড়ার আঘাত করার হিসহাস শব্দ শুনে মনে হবে যেন স্রোত আর পাথর এইসব আসলে কোনো ধরনের বন্য প্রাণী, যারা আজীবন এভাবে স্বাধীনভাবে হুলস্থুল খেলাধুলো করে যায়। এখন তারা বাতিঘরের সামনে দুজন মানুষ দেখতে পাচ্ছে, যারা তাদের দেখছে এবং সাদরে গ্রহণ করার জন্য তৈরি হয়ে আছে। মিস্টার রামসে তার কোটের বোতাম লাগালেন আর পাজামা গুটিয়ে রাখলেন। ন্যান্সির বাজেভাবে তৈরি করা বড় বড় বাদামি প্যাকেট হাঁটুতে রেখে বসলেন। মাটিতে নামার জন্য পুরোপুরি তৈরি হয়ে মিস্টার রামসে দ্বীপের দিকে তাকালেন। তিনি হয়তো এখন তার দূরদৃষ্টি সম্পন্ন চোখ মেলে একটা সোনালি পাতের শেষ মাথায় ক্ষয়িষ্ণু পাতার আকৃতি দেখতে পাচ্ছেন। তিনি কি দেখছেন? ক্যাম বিস্মিত হল। ক্যাম এত দূর থেকে সবকিছু ঝাপসা দেখছে। তার বাবা না জানে এখন কি ভাবছে। ক্যাম অবাক হলো। তিনি কি এত স্থিরভাবে মনোযোগ দিয়ে দেখছেন, নীরবে দেখছেন? জেমস ও ক্যাম দুজনই তার বাবাকে দেখছে, যে টুপি ছাড়া খালি মাথায় হাঁটুতে প্যাকেট নিয়ে দূরের ক্ষীণ নীল আকৃতির দিকে তাকিয়েই আছেন, যে নীল রংটাকে এখান থেকে দেখে মনে হচ্ছে পুড়ে যাওয়া কোনো কিছুর অবশিষ্ট ধোঁয়া। বাবা, তুমি কি চাও? দুজনের ইচ্ছে হলো মিস্টার রামসেকে প্রশ্ন করে আর বলে, আমাদের কাছে চাও, আমরা এনে দিচ্ছি। কিন্তু তার বাবা তাদের দুজনের কাছে কিছুই চাইলেন না। তিনি শুধু বসে বসে সেই দ্বীপের দিকে তাকিয়ে রইলেন। হয়তো তিনি এখন ভাবছেন, আমরা চলে যাই, প্রত্যেকে একা। কিংবা ভাবছেন, অবশেষে চলে এসেছি, পেয়ে গেছি। কিন্তু মুখে কিছুই বললেন না মিস্টার রামসে। তারপর মিস্টার রামসে তার মাথায় টুপিটা পরলেন। ন্যান্সির প্যাকেট করা বাকি জিনিসগুলোর দিকে মাথা নেড়ে সেগুলো বাতিঘরে নেওয়ার জন্য ছেলে মেয়েদের বললেন, বাতিঘর দেখাশোনা করা লোকটার জন্য যা নিয়ে এসেছি আমরা, ওই মোড়কগুলো সাথে নিয়ে আসো। মিস্টার রামসে নৌকার গলুয়ে উঠে দাঁড়ালেন। জেমস ভাবল তার বাবা আসলে এখন পুরো পৃথিবীর মানুষের পক্ষে এভাবে লম্বা ও খাড়া হয়ে দাঁড়িয়েছে। ক্যাম ভাবল এভাবে দাঁড়িয়ে তার বাবা আসলে বলছে ঈশ্বর বলে কিছু নেই। এখন তাদের বাবা একজন যুবকের মতো পাথরের উপর প্যাকেটগুলো নিয়ে লাফ দিচ্ছেন, কিন্তু মনে হচ্ছে আসলে তিনি ঝাঁপ দেবেন শূন্যে, আর তারা দুজনও বাবার নামার সাথে সাথে ঝাঁপিয়ে পড়বে। হঠাৎ পরিশ্রান্ত হয়ে লিলি চেঁচিয়ে উঠল, মিস্টার রামসে নিশ্চয়ই এখন পৌঁছে গেছে। যেহেতু বাতিঘরটা প্রায় অদৃশ্য হয়ে আছে, গলে গলে মিশে গেছে কুয়াশায়, তাই তা দেখার চেষ্টা, মিস্টার রামসে সেখানে পৌঁছেছে কিনা তার তা বোঝার চেষ্টা, এই দুই একই রকম কষ্টকর মনে হচ্ছে লিলির কাছে। আর এই পরিশ্রম তার শরীর ও মন ক্লান্ত করে ফেলেছে। তবে যাই হোক, এখন সে মুক্ত। সকালবেলা ঘটে যাওয়া ঘটনাটার পর মিস্টার রামসেকে সে যাই দিতে চেয়েছিল, অবশেষে লিলি তা দিতে পেরেছে। লিলি চিৎকার করে বলল, মিস্টার রামসে সেখানে পৌঁছেছেন।
এই চেষ্টা আর পরিশ্রমের সমাপ্তি ঘটেছে। এবার হাঁপ ছাড়তে ছাড়তে লিলির পাশে এসে দাঁড়িয়েছেন কার্মিকাল, যাকে এই মুহূর্তে মাথায় বুনো লতাপাতা পরা আর হাতে ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে থাকা পেগানদের বৃদ্ধ দেবতার মতো দেখাচ্ছে। আসলে তার হাতে একটা ফ্রেঞ্চ উপন্যাস আছে। বাগানের শেষ প্রান্তে কার্মিকাল লিলির পাশে দাঁড়িয়ে আছেন, বিশাল শরীর নিয়ে যিনি কিছুটা দুলছেন। হাত দিয়ে চোখ ঢেকে কার্মিকাল বললেন, তারা পৌঁছে গেছে হয়তো। লিলি বুঝতে পারল তার ধারণা সত্য। কার্মিকাল আর লিলির কথা বলার প্রয়োজন নেই, তারা দুজনই আসলে একই কথা ভাবছিল। আর তাই কোনো প্রশ্ন না করা হলেও কার্মিকাল তাকে সঠিক উত্তরটা দিয়েছে। কার্মিকাল এভাবে দাঁড়িয়ে আছেন যেন তিনি মানবজাতির সকল দুর্বলতা আর দুর্দশার উপর দুহাত ছড়িয়ে দিয়েছেন। লিলির মনে হলো কার্মিকাল মানবজাতির চূড়ান্ত গন্তব্য ধৈর্য ধরে খুব সহমর্মিতার সাথে জরিপ করছেন। কার্মিকালের হাত দুটো নিচে নামতেই লিলির মনে হলো এখন কার্মিকাল দেবতার অনুষ্ঠানে অধিষ্ঠিত হয়েছেন, মুকুট পরানো হয়েছে তাকে। কার্মিকালের হাত নেমে আসতেই লিলির আবার মনে হলো কার্মিকাল যেন এখন তার মাথা থেকে বেগুনি মান্দার ফুলের মালাটা ফেলে দিয়েছেন। মালাটা কিছুটা ঝাঁকি খেয়ে নেমে মাটিতে শুয়ে পড়েছে। দ্রুত ওপাশে থাকা কোনো কিছু তার মনে পড়েছে। এইভাবে লিলি তার ক্যানভাসের দিকে ফিরল। এই তো তার আঁকা ছবি। হ্যাঁ, সবুজ আর নীল রঙের রেখাগুলো উপরে নিয়ে বয়ে চলছে কোনো এক উদ্দেশ্যে। লিলি ভাবল এটা হয়তো চিলে কোঠার টানানো হবে, এটা হয়তো নষ্ট করে ফেলা হবে, কিন্তু তাতে কি যায় আসে? নিজেকে প্রশ্ন করে লিলি তার ব্রাশ আবার তুলে নিল। সিঁড়ির দিকে তাকালো লিলি। জায়গাটা বেশ শূন্য দেখাচ্ছে। লিলি ক্যানভাসের দিকে তাকালো। ক্যানভাসটা অস্পষ্ট। হঠাৎ এক তীব্র তাড়নায় লিলি একটা রেখা ক্যানভাসের একেবারে মাঝখানে এভাবে আঁকল যেন সে স্পষ্টভাবে এক মুহূর্তের জন্য দেখতে পেয়েছে। হয়ে গেছে, শেষ হয়েছে। প্রচণ্ড ক্লান্তি নিয়ে লিলি ভাবল, হ্যাঁ, আমি আমার কল্পনাকে রূপ দিতে পেরেছি। এরই সঙ্গে শেষ হলো ভার্জিনিয়া উলফের উপন্যাস টু দ্য লাইট হাউস।